সিলেটে পাহাড় কেটে ভবন নির্মাণের প্রতিযোগিতা, রাজনৈতিক ছত্রছায়া চলছে টিলা কাটার মহোৎসব। অভিযোগ পরিবেশবাদীদের, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ বলছে পুলিশ। এবং এ যেন মরার উপর খাড়ার ঘা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ না হতে কাল থেকে আবারও বন্ধ হচ্ছে সাগরে মাছ ধরা। কর্মহীন হয়ে পড়বেন কয়েক লাখ জেলে, ভারতীয়দের অনুপ্রবেশের শঙ্কা। সকালের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। সুষ্ঠু ভোট ও প্রার্থী সমর্থন নিয়ে অবস্থান স্পষ্ট করার পরও আইনমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান প্রার্থী মুরাদ ঘনিষ্ঠ পৌর মেয়র কাজল ও তার সমর্থকরা। মূলত বিতর্কিত প্রার্থীর পক্ষে প্রভাব খাটাতে সবকিছুই করছেন মেয়র। তবে অপপ্রচারে লাভ হবে না বলে মনে করেন ভোটের মাঠে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন। এদিকে ভোট নিয়ে হুমকি দেয়া ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। আমার এলাকাবাসীকে পরিষ্কারভাবে বলেছি যে নির্বাচন সুষ্ঠু হবে এবং নির্বাচন কমিশন এর যারা কর্মকর্তা তারা আমাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে। মুরাদ হোসেন কি দলীয় নাকি তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, এ নিয়ে চলো আলোচনার মধ্যেই হাঁটি ভাঙলেন আইনমন্ত্রী আনিসুল হক। স্পষ্ট করলেন উপজেলা ভোটের সমর্থন নিয়ে তার অবস্থান। মূলত মনোনয়নপত্র দাখিলের পর নিজেকে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের প্রার্থী হিসেবে প্রচার করে আসছিলেন মুরাদ। এমনকি তাকে দলীয় প্রার্থী বলেও দাবি করে আসছেন তাকজিল খলিফা কাজল। তবে আইনমন্ত্রীর বক্তব্যের পর পরিষ্কার হয়েছে দলের সমর্থন, স্বস্তি ফিরেছে ভোটারদের। আমরাও চাই অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আমি চাই যে আখড়াতে সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক। আমার ভোটটা আমার পছন্দের লোককে আমি প্রয়োগ করতে পারি। যদিও থামিনি আখাউড়া পৌরসভার মেয়র কাজল এবং তার অনুসারীদের অপপ্রচার। ভোটের মাঠে প্রচারণা আনাসে মুরাদকে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে ভোট চাইছেন তারা। মন্ত্রীর বক্তব্যকেও ভিন্নভাবে উপস্থাপন করছেন তারা। অবশ্য আইনমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের আস্থা থাকায় মেয়র ও মুরাদের সমর্থকদের অপপ্রচার কাজে লাগবে না বলে আশা প্রকাশ করেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন। মানুষকে যে ধরনের ভুল বুঝাইতো সেই ব্যাপারে মানুষের চোখ খুলে গেছে মাননীয় মন্ত্রী মহোদয়ের কথার উপরে। ভোটের দিন যেন ভোটটা সুন্দর সুষ্ঠুভাবে দিতে পারে এবং তার রেজাল্টটা যেন সুন্দরভাবে উপস্থাপন হয়। এদিকে শুধু চেয়ারম্যান প্রার্থীর পক্ষেই প্রভাব খাটানো ভোটারদের হুমকি ও অপপ্রচার করেই থামছেন না মেয়র কাজল। ভাইস চেয়ারম্যান পদেও নিজের প্রভাব দেখাতে মরিয়া তিনি। তার প্রশ্রয়ী ভোট ছাপিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন বেগ শাপলু। উপজেলা ছাত্রলীগের সভাপতির এমন বক্তব্যে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন করলেন অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানা। প্রতিপক্ষ প্রার্থী হচ্ছে শাপলু, বাংলাদেশ ছাত্রলীগ আখাউড়া উপজেলা শাখার সভাপতি। হুমকি দিচ্ছেন আমার সাবধানে থাকবেন। প্রকাশ্যে একজন হুমকিও দিছে যে তোমরা এত কষ্ট করে লাভ নাই, মাঠ ভালো হইলেও পরিশেষে আমরাই ভোট ছাপাবো। আখাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। উপজেলায় 46টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 1,27,870 জন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সিলেটে নির্বিচারে একের পর এক টিলা কেটে সমতল ভূমিতে রূপান্তর করা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় টিলা কাটা হচ্ছে। আর পুলিশ বলছে জনপ্রতিনিধি সহ সম্মিলিত উদ্যোগ ছাড়া পাহাড় কাটা বন্ধ সম্ভব নয়। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। সিলেট সদর উপজেলার নালিয়া এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় বিশাল পাহাড় কেটে প্লট তৈরি করে দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় মেতেছে জমির মালিকেরা। পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জানান রাতের আধারে পাহাড় কাটা হচ্ছে। মেঘের সময় কাটা হইতা, মেঘ দিলে কাটে। বিভিন্ন প্লটিং, ছোট ছোট প্লটিং এই জায়গাগুলা বিক্রি হয়েছে। শুধু এই এলাকায় নয়, সিলেট নগরীর ঝারঝিরে পাড়া, আখালিয়া, গোলাপগঞ্জ উপজেলা সহ বিভিন্ন এলাকায় টিলা কেটে বসতি নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় অফিসের পরিচালক পদে সদ্য যোগদান করা মোহাম্মদ ইমরান হোসেন এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে বেলার সমন্বয়ক বললেন রাজনৈতিক ছত্রছায়ায় এইসব চলছে। এই ক্ষেত্রে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু উদাসীন
এবং নিষ্ক্রিয়তার একটা পরিচয় দিচ্ছেন। অন্যদিকে মহানগরী পুলিশের কর্মকর্তার মতে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের আটক ও মামলা করে পাহাড় কাটা বন্ধ করা সম্ভব নয়। আমাদের সবার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করলে এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে বলে আমি মনে করি। সিলেট বিভাগের 4 জেলায় বর্তমানে 1875টি টিলা আছে। এসব টিলার আয়তন 4811 একর। এর বাইরে আড়াই দশকে 20 থেকে 30% টিলা কেটে ফেলা হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তারাও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ অতি জরুরি বলে মনে করছেন সকলে। সিলেট সদর উপজেলার নালিয়া থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। যান্ত্রিক সমস্যার কারণে সার্ভার ডাউন থাকায় দুদিন ধরে দেশের পুলিশ স্টেশনগুলোতে অনলাইনে সাধারণ ডায়েরি বা জিডি করা সম্ভব হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অভিযোগ নিয়ে থানায় আসা সাধারণ মানুষকে। অনলাইনে সার্ভার ডাউন থাকলেও আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতে অভিযোগ নেওয়া হচ্ছে বলে দাবি পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। যে কোনো আইনি সহায়তা নিতে থানায় গিয়ে জিডি বা সাধারণ ডায়েরির ভূমিকা গুরুত্বপূর্ণ। কখনো কোনো হুমকির মুখোমুখি হলে বা গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, পরিচয়পত্র, চেকবই বা দলিল হারিয়ে গেলে থানায় জিডি করার দরকার পড়ে। আগে হাতে লিখে সাধারণ ডায়েরি করতে হলেও এখন অনলাইনেই করতে হয়। ঘরে বসেও অনলাইনেই সাধারণ ডায়েরি করা সম্ভব। সার্ভার জটিলতার কারণে সারা দেশে অনলাইনে জিডি করতে পারছেন না সাধারণ মানুষ। সার্ভার ডাউন থাকায় বৃহস্পতিবার রাত 10টার পর থেকে কম্পিউটারে কোনো তথ্যই দিতে পারছেন না থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় আসলেও জিডি করতে না পারায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আমার মোবাইলটা হারিয়ে গেছে, জিডি করতে চাচ্ছি তো জিডি করতে পারতেছি না। জিডি করতে পারছি না, ওনাদের নাকি সার্ভার ডাউন। অন্য বিকল্প অথবা ম্যানুয়াল একটা ব্যবস্থা রাখা উচিত। এটা ছাড়া তো কোনো কাজ করতে পারতেছি না। সার্ভার ডাউন থাকলেও সেবা দিতে আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতেই অভিযোগ নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। জিডি রেখে দিয়ে তাদের একটা নাম্বার ফিরে দিয়ে ম্যানুয়াল সিস্টেম যেটা আমরা আগে করতাম সেভাবে আমরা মানুষকে সেবা দিয়ে দিচ্ছি। চট্টগ্রামের প্রতিটি থানায় প্রতিদিন করে 40টি জিডি বা সাধারণ ডায়েরি দায়ের হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারি গুদামে ধান সরবরাহ করতে আসা কৃষকদের লাইসেন্স নবায়ন করে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শেরপুর সদর উপজেলার খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে খাদ্য বিভাগের কাছে লিখিত অভিযোগও করেছেন মিল মালিকরা। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। 7 মে শেরপুরে শুরু হয় চলতি মৌসুমে সরকারি পর্যায়ে ধান চাল সংগ্রহ অভিযান। তবে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সদর উপজেলা খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, ধান সরবরাহ করতে আসা কৃষকদের নানাভাবে হয়রানি করেন মিজানুর। এমনকি তিনি ধান কেনেন দালালদের কাছ থেকে। খাদ্য গুদামে যদি যাই সেটা ধান বিক্রি করার জন্য আমরা উচিত মূল্য দাম পাই না। খালি মনে করেন সিন্ডিকেট নিয়ে আর খালি কাজ কাম করে ধান ভিজা আছে, এটা অনেক ধরনের বিবৃতি করে আমাদেরকে তাড়াই দেয়। শুধু কৃষক নয়, দুর্নীতির অভিযোগ করেছেন মিল মালিকরাও। তারা জানান, নতুন লাইসেন্স করার জন্য অনেক মিল মালিকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কাজ করেননি মিজানুর। এর প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভও করেছেন তারা। পরে কোনো উপায় না পেয়ে জেলা খাদ্য কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও করেছেন তারা। এমনকি সরকারি বিভিন্ন প্রকল্পে খাদ্য সহায়তার চালে ওজনে কম দেওয়ারও অভিযোগ উঠেছে। সর্বমোট 10 লক্ষ টাকা এই এসএমই মিজানুর রহমান সাহেবের আমি দিছি। দেওয়ার পরে সে আমার লাইসেন্সও দিতেছে না, সে আমার টাকাও ফেরত দিতেছে না। 10 লক্ষ টাকা নেওয়ার পরে আমি এই যে তার সাথে দেখা করতেছি, ঘুরতেছি, সে আমার টাকাও রিটার্ন দিতেছে না, আমার লাইসেন্সটাও সে ঠিক করে দিতেছে না। আমার বস্তা সহ চাউল 50 কেজি চাউল যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বস্তা সহ আমার চাউল গেছে 49 কেজি, 549 কেজি। তবে অভিযোগ অস্বীকার করে এ নিয়ে কোনো বক্তব্য দেবেন না বলে জানান অভিযুক্ত মিজানুর। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সাক্ষাৎকার দিতে পারবো না, কারণ আমি চাকরি করি। আর তদন্ত করে ব্যবস্থার আশ্বাস খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের। বিভাগীয় ব্যবস্থার জন্য যেতে হয় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই ক্ষেত্রে তদন্ত করার পরে যেটা যদি প্রমাণিত হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য বিভাগের তথ্য মতে চলতি বোরো মৌসুমে শেরপুরে 10,366 মেট্রিক টন ধান ও 22,261 মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। 31 জুলাই শেষ হবে সংগ্রহ অভিযান। সময় সংবাদ, শেরপুর। আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে।
গ্রাহকরা জানান, গত 2.5 মাস ধরে চাহিদা মতো নিজেদের জমানো টাকা উত্তোলন করতে পারছেন না তারা। এতে জরুরি প্রয়োজনে অর্থ সংকটে পড়তে হচ্ছে তাদের। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে সমস্যাটি সাময়িক এবং শিগগিরই এর সমাধান হবে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। ব্যাংকের কাউন্টারে গ্রাহকদের ভিড়, কেউ কেউ চিন্তিত, কেউ বা উত্তেজিত, তবে কারো মিলছে না কোনো অর্থ। গত 2.5 মাস ধরে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখায় টাকার ঘাটতি দেখা দেয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে কোনো মতে ব্যাংকের লেনদেন চালু রাখা হয়। তবে গত কয়েকদিন ধরে কোনো টাকা পাওয়া যাচ্ছে না। গ্রাহকদের অভিযোগ, নিজেদের জমা টাকা উত্তোলনে প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। এতে জরুরি প্রয়োজনে তৈরি হচ্ছে অর্থ সংকট। বিগত 2.5 মাস ধরিয়া ব্যাংকে কোনো ধরনের টাকা দেন, ভিক্ষুকের মতো মানুষ দাঁড়াই আছে। কিন্তু তারা এই যে আমরা কালকে পরশু সমাধান হয়ে যাব, ক্যাশ সংকট হয়েছে, এইগুলো আমাদের তো টাকার প্রতিনিয়ত সমস্যা। আমরা যখনই আসি আপনারা ম্যাক্সিমাম 5 থেকে 10,000-এর উপরে কোনো ইয়ে দেওয়া হল না। ওনারা কিন্তু দিতে পারতেছে না। যাদের 15 লাখ আছে, 20 লাখ আছে, ওদেরকে 10,000 দিতেছে, তাও ডেইলি না, নিয়মিত না। সংকটের বিষয়টি স্বীকার করে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক জানান, সাময়িক সময়ের জন্য গ্রাহকদের সমস্যা হলেও শিগগিরই সমাধান হয়ে যাবে। সমস্যাটা বেশি দিন থাকবে না, সাময়িক অসুবিধা হচ্ছে কাস্টমারের, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখায় 8 শতাধিক গ্রাহক রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। মোবাইল ব্যবহারে খরচের বোঝা চাপছে গ্রাহকের কাঁধে। আসছে বাজেটে হ্যান্ডসেট উৎপাদনে 5% ভ্যাট বাড়াতে চায় এনবিআর। এতে প্রতিটি হ্যান্ডসেটে দাম বাড়তে পারে 1000 টাকা। সম্পূরক শুল্ক 20% করার প্রস্তাবে টকটাইম ও ইন্টারনেট ব্যবহারে 100 টাকায় বাড়তি গুনতে হবে প্রায় 6 টাকা। যদিও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন, শুল্ক বাড়াতে নয় বরং কমাতে এনবিআর ও অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। শুভ খানের রিপোর্ট। ফেসবুক ব্রাউজিং থেকে পড়াশোনা, কেনাকাটা, দাপ্তরিক কাজকর্ম সব ক্ষেত্রে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। বিটিআরসি বলছে 19 কোটি 22 লাখ সিম কার্ডধারীর মধ্যে বর্তমানে মোবাইলে কথা বলায় 100 টাকার রিচার্জে 33 টাকার বেশি কর দেন গ্রাহকরা। একই পরিমাণ কর দিতে হয় ইন্টারনেটেও। এনবিআর সূত্রে জানা গেছে, আসছে বাজেটে উভয় ক্ষেত্রে সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে 20% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অতিরিক্ত 5 টাকা 75 পয়সা কর বাড়বে। ফলে 100 টাকার মোবাইল সেবায় সর্বমোট কর দিতে হবে 39 টাকা, যা হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। স্টুডেন্টের জন্য যদি এরকম ভ্যাট যদি সরকার বৃদ্ধি করে, সেটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। মোবাইল ব্যবহার করাটাই আমাদের একটা দায় হয়ে দাঁড়াবে। সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই ভ্যাটটা না বাড়ায়। মোবাইল অপারেটররা বলছে, সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে প্রায় 1,500 কোটি টাকা রাজস্ব মিলবে। করের পরিবর্তে ডাটা ব্যবহার বাড়িয়ে এই রাজস্ব আদায় সম্ভব। দেশে একজন গ্রাহক মাসে গড়ে 6.5 জিবি ডাটা ব্যবহার করেন, ভারতে যার পরিমাণ 17.5 জিবি। যখনই কর বাড়ে তখনই ইমিডিয়েটলি কিন্তু ওনারা কনজাম্পশন শ্রাঙ্ক করে ফেলেন। আলটিমেট উদ্দেশ্য যেটা 1,500 কোটি টাকা এই সম্পূরক শুল্ক বাড়িয়ে নেওয়া, আমাদের কাছে এটা নিয়ে সন্দেহ আছে। স্বস্তির খবর নেই মোবাইল ফোনেও। বর্তমানে হ্যান্ডসেট উৎপাদনে 3 থেকে 7.5% পর্যন্ত ভ্যাট দিতে হয় 17টি প্রতিষ্ঠানকে। বিক্রয় পর্যায়ে রয়েছে 5% ভ্যাট। আসছে বাজেটে এ খাতে ভ্যাট বাড়তে পারে আরও 5%। এতে প্রায় 500 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। তবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ফোন বিক্রি বন্ধ হলে এ খাত থেকে বছরে রাজস্ব মিলবে প্রায় 1200 কোটি টাকা। প্রতিটি প্রোডাক্টে প্রায় 700 থেকে 1000 টাকা, যেহেতু 5%-এর কিউমুলেটিভ ইমপ্যাক্ট আছে, আমরা আশা করতেছি এটা প্রায় 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত করে বেড়ে যাবে। যদিও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন, মোবাইল সেবায় এবং হ্যান্ডসেট সংযোজনে করভার কমাতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। ইন্টারনেটের দাম কমানোর ব্যাপারে, ভ্যাট ট্যাক্স কমানোর ব্যাপারে, টেলিযোগাযোগ সেক্টরে, আইসিটি সেক্টরে সবগুলোই আমরা মাননীয় অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি। বর্তমানে ব্রডব্যান্ড সেবায় 5% করে 3 স্তরে 15% ভ্যাটের বোঝা বহন করতে হচ্ছে 1 কোটি 34 লাখ গ্রাহককে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে কাল মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় 65 দিনে নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়বেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা শেষ না হতেই আবারও মাছ ধরা বন্ধের খবর যেন জেলেদের জন্য মরার উপর খাড়ার ঘা। তাদের আশঙ্কা, এই সুযোগে দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী দেশের জেলেরা।
সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এতে কর্মহীন হয়ে পড়বেন উপকূলের কয়েক লাখ জেলে। তারা বলছেন, জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল ২ মাস দেশের ৬টি অভয় আশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হলো মাত্র ২০ দিন আগে। এরপর নদী ও সাগরে নামলেও আশানুরূপ মাছের দেখা পাননি জেলেরা। নতুন করে আবারও ৬৫ দিনের নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা আবারও বেকার হয়ে পড়ছেন। লক্ষ লক্ষ টাকা দেনা ভানা হয়ে যায়, সমিতির কাছ থেকে ঋণ নিয়ে আমরা সংসার চালাইতে খাইতে হয়। এই আয়ের উৎসটা যদি এই ৬৫ দিনের অভিযানে বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরও আয় বন্ধ হয়ে যাবে। আমাদের ফলাইন নিয়ে খাইতে আমরা চলতে খুবই আমার কষ্ট। নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত প্রতি জেলেকে ৮৬ কেজি করে চাল সহায়তা দেয় সরকার, অথচ তা এখনো পাননি উপকূলের অনেক জেলে। বা ৬৫ দিনের অভার উদ্দেশ্যে এখন আমরা কি খাম? আমরা গভীর সাগরে জাল পাই, কিন্তু আমরা চাল পাই না। অবরোধের আগেও পাই না, অবরোধের মধ্যেও পাই না। তবে শিগগিরই চাল বিতরণ শুরু হবে বলে জানায় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। ৬৫ দিনের জন্য জেলে পরিবার প্রতি ৮৬ কেজি চাল প্রদান করা হবে। ভাতের যে চাহিদাটা, পরিবারের খাবারের চাহিদাটা পূরণ হবে। যত দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এই পরিবারের কাছে ভিজিএফ এর চালগুলো আমরা যেন পৌঁছে দিতে পারি, সেজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ওনাদেরকে আমরা বলেছি। সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে ২০১৫ সাল থেকে শুরু হয় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। কালের বিবর্তনে জনসংখ্যা ও যানবাহন বাড়লেও সে অনুযায়ী ট্রাফিক ব্যবস্থা সংস্কার না হওয়ায় যানজটের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ নগরী। জেলায় মোট ১০ জন ট্রাফিক সার্জেন্টের পদ থাকলেও খালি পড়ে আছে ৫টি। লোকবল সংকটের দোহাই দিলেও যারা কর্মরত আছেন তাদের সঠিকভাবে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ নগরবাসীর। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। তীব্র যানজটে স্থবির ময়মনসিংহ নগরের ব্রিজ সংলগ্ন পাটগোদাম মোড়। জনবহুল ও যানজটপ্রবণ এই পয়েন্টে দেখা মেলেনি পুলিশের কোনো কার্যক্রম। পাটগোদাম চৌরাস্তার মাঝ পয়েন্টের পুলিশ ছাউনিতে নেই কোনো পুলিশ সদস্য। হঠাৎ সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশা থেকে রাস্তায় নেমে আসেন এক পুলিশ সদস্য। এরপরেই দায়িত্ব পালনে নেমে পড়েন আরও ২ জন। যানজট নিরসনে এমন দুর্বল ট্রাফিক ব্যবস্থায় ক্ষুব্ধ নগরবাসী। থাকলেও তারা এদিক ওদিকে যায়, কিন্তু যানজট হইলে তখন যে তাড়াতাড়ি গাড়িগুলো পাস করবে এরকম কোনো দেখা যায় না। আমার চোখে সহজেই পড়ে না যে বড় বড় মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থা আছে। খালি মামলা দেওয়ার টাইমে ওনারা আসে, আইসাইরা মামলা দিয়া চলে জায়গা আর যানজট লাগে থাকে, কোনো দায়িত্ববানভাবে কোনো কাজ করে না এখানে। নগরীর আরেক ব্যস্ত এলাকা চরপাড়া মোড়ে তীব্র যানজটের সময় আধা ঘন্টার পর্যবেক্ষণে দেখা মেলেনি কোনো ট্রাফিক পুলিশের কার্যক্রম। কিছুক্ষণ পর এক পুলিশ সদস্যকে পেয়ে তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে এড়িয়ে যান সময় সংবাদের ক্যামেরা। চরপাড়ায় একটা ব্যস্ততম পয়েন্ট, আপনাদের কার্যক্রম তো দেখি না। আরে ভাই, আমি তো এনেই আছি। নগরীতে যানজটের কারণ হিসেবে অতিরিক্ত যানবাহন ও সরু রাস্তার পাশাপাশি নিজেদের জনবল সংকটের কথা জানায় ট্রাফিক বিভাগ। আমরা আমাদের জনবল যা আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি যে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাটা ধরে রাখার জন্য। জেলায় পুলিশ পরিদর্শক, সার্জেন্ট ও কনস্টেবল সহ ট্রাফিক বিভাগের দায়িত্বে রয়েছেন ১০৭ জন পুলিশ সদস্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সকালের সময়। কিছু উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাওফেল। যুক্তরাজ্যে 22তম কমনওয়েলথ এডুকেশন মিনিস্টার্স কনফারেন্সে যোগদান শেষে বাংলাদেশের পাঠ্যপুস্তক বিষয়ে এক প্রশ্নের জবাবে সময় সংবাদে তিনি একথা বলেন। তবে বিশেষজ্ঞরা যেখানে ভুল ধরবেন বা সংশোধন প্রস্তাব করবেন সেগুলো সংশোধন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। সম্প্রতি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ৩১ বই ১৪৭টি উদ্ভট ভুলের সন্ধান মিলেছে। এরপর থেকে আলোচনা সমালোচনা। যদিও শিক্ষাবর্ষের অর্ধেক সময় পার হওয়ার পর ভুলের সংশোধনী স্কুল পর্যায়ে পাঠাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। যুক্তরাজ্যে 22তম কমনওয়েলথ এডুকেশন মিনিস্টার্স কনফারেন্স শেষে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কিছু উগ্রবাদী অতি উৎসাহিত মানুষ অপপ্রচার চালাচ্ছে। কোচিং সেন্টার ব্যবসার সঙ্গে জড়িতরাও আছেন এই চক্রে। তবে সমালোচনা যতই হোক, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ভুল থাকলে সংশোধন প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। প্রক্রিয়াটা হচ্ছে চলমান, তো এখন সেটা পরীক্ষামূলক পর্যায়ে আছে। পাঠ্যপুস্তকের কিছু কিছু কন্টেন্ট সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেটা যেখানে বিশেষজ্ঞরা প্রস্তাব করবেন আমরা সেটা পরিবর্তন করব। তবে আমরা দেখি যে মাঝে মাঝে যে একটি উগ্রবাদী কিছু গোষ্ঠী অতিমাত্রায়
কিছু বিষয় যেগুলো আসলে অতিরঞ্জিত করা হচ্ছে। স্মার্ট সিটিজেন করতে হলে গদ বাঁধা মুখস্থ করিয়ে ক্লাসে বসিয়ে কোচিংয়ে পাঠিয়ে মুখস্থ লিখে সেটাকে মেধা বলে চালিয়ে দেওয়ার যে আমাদের প্রবণতা, সেটা থেকে বেরিয়ে আসতেই হবে। এই সময় অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের তুলনায় কিছুটা বৈষম্যের শিকার, তবে সরকার তা দূর করতে চায়। গ্রাম শহরের বৈষম্য সেটা কিন্তু ঘোচাতে হবে, এবং এটা ঘোচানোর জন্য কিন্তু আমরা সুনির্দিষ্ট পলিসি নিচ্ছি। যেমন অবৈতনিকভাবে নিম্ন মাধ্যমিক পর্যায়ে বাধ্যতামূলক যে শিক্ষা, তার উপরে যে এখন যে বিষয়টা আছে যে পরীক্ষা যেটা নেওয়া হয়ে থাকে, সেই পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে গ্রামের অনেক শিক্ষার্থীরা বৈষম্যমূলক অবস্থার মধ্যে পড়ে, এবং সেটা কিন্তু আসলে আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। আমরা চাচ্ছি সকল শিক্ষার্থী যাতে নির্দিষ্ট বয়স পর্যন্ত বিদ্যালয়ে থাকতে পারে। কমনওয়েলথের এই কনফারেন্সে বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে আগামীর পরিকল্পনা এবং বর্তমান অবস্থা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের পথ সহজ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে তারা সাশ্রয়ী খরচে শিক্ষা ও পার্ট টাইম চাকরির সুবিধা পাচ্ছেন। সেই সঙ্গে বিনামূল্যে আইটি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2000। ডিগ্রি, দক্ষতা ও চাকরির সহায়তা, এই ত্রিমাত্রিক মিশন শিক্ষার্থীদের করা বিনিয়োগ ফেরাতে বিশেষ সহায়ক বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। একটি মুগ্ধকর পরিবেশ ও নিখুঁত ব্যবস্থাপনার ছায়ায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিদেশি নাগরিকদের এই স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য রয়েছে আন্তরিক সুযোগ। লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পথ প্রদর্শক হয়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 2008 সালে ওয়াশিংটনের নিকটবর্তী ঐতিহাসিক শহর আলেকজান্দ্রিয়ায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে অনলাইন ও অফলাইন উভয়ভাবেই ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে। তাছাড়া নিয়মিত শিক্ষার্থীরা বিনামূল্যে পাচ্ছেন 5.5 লাখ টাকার আইটি প্রশিক্ষণ, যা সফল করে তুলছে উন্নত কর্মসংস্থানে। আমি এখানে মাস্টার্স করেছি এমএসআইটিতে, এই ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। মাস্টার্স কমপ্লিট করার পর আমার ওয়ার্ক পারমিটে যেতে আমার কোনো প্রবলেম হয় নাই। দ্যাট মিনস এই ইউনিভার্সিটি কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে। ভেরি সাপোর্টিভ অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি, যার কারণে হচ্ছে গিয়ে এখানে পড়ালেখা করা, গিভিং টাইম ইন সাম এক্সট্রা কারিকুলামস, ইটস লাইক গেটিং রিয়েলি ইজি। এই ইউনিভার্সিটির সবচাইতে চমৎকার বিষয়টা হচ্ছে আপনি যখন এখানে পড়তে আসবেন, আপনি এখানে আইটি এবং বিজনেস এই দুইটা ফিল্ডের উপরে একটা ফ্রি ট্রেনিং পাবেন। প্রতিষ্ঠানটির অভ্যন্তরে রয়েছে লাইব্রেরি, ক্যান্টিন ও মানসিক স্বাস্থ্য সহায়ক একাধিক ক্লাব। প্রত্যেক শিক্ষার্থীকে মেধাভিত্তিক 30 থেকে 50% স্কলারশিপ প্রদানের পাশাপাশি তাদের সামর্থ্য অনুসারে ব্যবস্থাও করা হয়েছে আবাসনের। This is a home. We are trying our best to make them feel that this is our home and we are a family. University does not own and operate any accommodation facility. However, we have 5-6 companies that they're not affiliated with working for us. They're very affordable. Our career services, student services, they're helping students connect with these companies. কর্তৃপক্ষ জানায় একটি মানসম্মত শিক্ষা কারিকুলাম ও কর্মোপযোগী প্রশিক্ষণের জন্য অনেক বিশ্ববিদ্যালয় থেকেই ট্রান্সফার নিয়ে পড়াশোনা করছে এখানে। পড়াশোনা শেষে চাকরির সুযোগ নিশ্চিত হওয়ায় শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরযোগ্য ক্যাম্পাসে পরিণত হয়েছে এই ইউনিভার্সিটি। যদি কেউ পড়াশোনা ভালো করে থাকে, ডেফিনেটলি ইটস এ গ্রেট অপরচুনিটি, স্পেশালি ফর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইটস লাইক দেয়ার সেকেন্ড হোম। আমরা অলওয়েজ চেষ্টা করে থাকি বাংলাদেশি স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ম্যাক্সিমামে পড়াশোনা করে, কারণ এটা গোল ওরিয়েন্টেড এডুকেশন। আমরা ওনাদেরকে দেখাই যে এই টাইমটা যদি কেউ এখানে দেয়, সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে একটা রেজাল্ট পাবে। লাস্ট 3 ইয়ার্স আমাদের গ্রোথ 700%। বিশ্বের 120টি দেশের 2000 শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার মধ্যে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন 800 জন বাংলাদেশি শিক্ষার্থী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 7 সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের 7টি রাজ্যে স্থলপথে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এড়ানো যাবে অন্তত 400 কিলোমিটার পথ।
পথ বাঁচানোর পাশাপাশি বাণিজ্যে গতি আনতে 2013 সালে চালু হয় আসাম কুড়িগ্রাম সীমান্তের সোনাহাট স্থলবন্দর। নামে আন্তর্জাতিক বন্দর হলেও এখনও গড়ে ওঠেনি ইমিগ্রেশন ব্যবস্থা সহ উপযুক্ত পরিকাঠামো। বন্দরের ভারতীয় অংশ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। সারাদিনে ন্যূনতম 150টি ট্রাক যাওয়া আসার কথা থাকলেও ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে যাতায়াত করছে মাত্র 40 থেকে 50টি ট্রাক। এর বেশি জড়ো হলেও সারি বেঁধে দাঁড়িয়ে থাকে বন্দরের আশেপাশের সড়কে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বন্দরটির এমন স্লথ ক্ষতির কারণে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দর কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জনে। কিন্তু দুদেশের জন্য এত গুরুত্বপূর্ণ যে বন্দর, সেটির দশা এমন কেন? ভাঙা রাস্তা, পরিকাঠামোহীন সীমান্ত চৌকি, এমনকি এতদিনেও গড়ে ওঠেনি পরিষেবামূলক সরকারি সুযোগ সুবিধাও। অথচ আন্তর্জাতিক মানদণ্ডে বাণিজ্যিক সীমান্তের এর সবকিছুই থাকা বাধ্যতামূলক। সরজমিনে গিয়ে দেখা গেল, বন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ন্যূনতম লোকবলও নেই। 2 সদস্যই কেবল সঙ্গে কুকুর আর টর্চ চালিয়ে ট্রাক তল্লাশি করছেন। এতে অতিরিক্ত সময় যাচ্ছে। মালামাল ভর্তি ট্রাকগুলো আটকা থাকছে দীর্ঘ সময়। সীমান্তের ওপারে বাংলাদেশের অংশে মাল খালাসের জন্য ট্রাকগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকায় হচ্ছে ব্যবসায়িক ক্ষতিও। এতে বাণিজ্যের আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ী। মালামালও সরবরাহ হচ্ছে না সঠিক সময়ে। যে অবস্থা চলছে, এখানে গাড়ি যায় 60টা, কি চলবে? ড্রাইভার পয়সা দিতে শেষ। বিএসএফ গাড়ি কম পাঠাইতেছে, তার জন্য এই প্রবলেমটা আছে। বিএসএফ যেটা চেক করার যেটা সময়টা লাগায়, ওই সময়টা একটু বেশি লাগায়। আমরা যদি কই একটু তাড়াতাড়ি করো, ভাই আমরা কি চেক না করে কি পাঠিয়ে দেবো? খুব গুরুত্বপূর্ণ বর্ডার হয়ে গেছে। এটা যদি লোকজন আপ ডাউন করতে পারে, তাহলে আমাদের জায়গাটা একটু পরিবর্তন হবে, একটু ডেভেলপ হবে, এটাই আমরা চাই। গভর্নমেন্টে যদি রাস্তাঘাট ভালো করে, ধর ভালো গাড়ি যায়, দিনে যদি 100-150 গাড়ি পার হয়, তাহলে তারও সুবিধা হচ্ছে। শুধু ব্যবসায়িক নয়, অনেকেরই দাবি উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের সংযোগ স্থাপনের এই সীমান্ত পথ পর্যটকদের জন্য খুলে দিলেও রাজস্ব যোগ হবে দুদেশের কোষাগারে। যৌথভাবে আলোচনা করে এই পোর্টটা খুলে দেওয়ার জন্য, কারণ আমরা যদি আসামে যদি আসতে চাই, কোনো পর্যটকরা বুড়িমারি হয়ে আসতে হয়, কমসে কম 100 কিলোমিটার ব্যাগ হয়ে আসতে হয়। আমাদের যদি ভুরুঙ্গামারি হয়ে যদি আসতে হয়, মিনিমাম 40 কিলোমিটার ভিতরে আমরা আসতে পারবো আসামে। এদিকে আসামের মানুষ যদি যেতে হয় বাংলাদেশে ঢাকায়, আমাদের 400 কিলোমিটার পাড়ি দিয়ে করিমগঞ্জ বর্ডার দিয়ে যেতে হবে, আর নাহলে আমাদের পশ্চিমবঙ্গের বুড়িমারি বর্ডার দিয়ে যেতে হবে। যার জন্য আমি বলছি যে দুদেশের সরকারকে যৌথভাবে আলোচনা করে দ্রুত গতিতে আমাদের এই পোর্টটা যাতে খুলে দেওয়ার ব্যবস্থা করে। 2013 সালে চালু হয় আসাম কুড়িগ্রাম সীমান্তের সোনাহাট এই স্থলবন্দর। এর একদিকে বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, অন্যদিকে আসামের ধুবড়ী জেলা। বর্তমানে এই বন্দর দিয়ে শুধুমাত্র পাথর ও কয়লা আনা নেয়ার কাজ হয়। সংশ্লিষ্টরা বলছেন যে বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি এবং আসামের এই ধুবড়ী জেলার সোনারহাটের এই সীমান্ত বন্দর আরও উন্নয়ন প্রয়োজন। আর তার মধ্য দিয়েই দুদেশের সম্পর্ক যেরকম উন্নতি হবে, ঠিক সেরকমভাবে দুদেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আসামের ধুবড়ীর সোনারহাট স্থল সীমান্ত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে পৌঁছে বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল। তীব্র ঝড়ের কারণে বাতিল করা হয়েছে টাইগারদের প্রথম দিনের অনুশীলন। ঝড়ে প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির কারণে পিছিয়ে যেতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম টি-20। হোটেল বন্দি টিম টাইগার্স নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। প্রলয়ঙ্কারী ঝড়ে মাটির সঙ্গে মিশে আছে অস্থায়ী সব স্থাপনা। অক্ষত বলতে শুধু আছে দুই পাশের দুই জায়ান্ট স্ক্রিন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার 3 টি-20 ভেন্যুর অবস্থা এখন এমনই। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র ঝড়ে হয়েছে এমনটা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করেছে বিসিবি, কিন্তু আগে ভাগে গিয়েও কোনো লাভ হচ্ছে না টাইগারদের। ঝড়ের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশের প্রথম অনুশীলন। হোটেল বন্দি থেকেই দিনটা কাটাতে হয়েছে শান্ত বাহিনীকে।
গেল বৃহস্পতিবার সকালে টেক্সাসের হিউস্টনে আঘাত হানে শক্তিশালী ঝড়। কানাডা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স প্রস্তুত করেছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। ড্রেসিং রুম সহ বেশ কিছু স্থাপনা বসানো হয়েছিল অস্থায়ীভাবে। সেই ভেন্যু রীতিমতো লন্ডভন্ড হয়ে গেছে শক্তিশালী ঝড়ে। ছড়িয়ে ছিটিয়ে আছে অস্থায়ী স্থাপনাগুলো। ডাগআউট, ভিআইপি টেন্ট মিশে গেছে মাটির সঙ্গে। ক্ষতিগ্রস্ত হয়েছে জায়ান্ট স্ক্রিন ও প্র্যাকটিস নেটও। ম্যাচ লাইভ স্ট্রিমিং এর সব আয়োজনও পণ্ড হয়ে গেছে। এমন পরিস্থিতিতে শঙ্কা জেগেছে নির্ধারিত সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচ মাঠে গড়াবে কিনা। 21 মে প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। সবকিছু ঠিক করতে বেশ খানিকটা সময় লাগবে আয়োজকদের, যে কারণে পিছিয়ে যেতে পারে বাংলাদেশের প্রথম ম্যাচ। এত কম সময়ের মধ্যে মাঠটি আবারও আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত করতে রীতিমতো অসাধ্য সাধন করতে হবে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে। ঝড়ে এখন পর্যন্ত মারা গেছেন 4 জন। ক্ষয়ক্ষতি হয়েছে শহরের বাড়ি ঘর, গাছপালাও। এখনও প্রায় 7.5 লাখ লোক বিদ্যুৎহীন রয়েছেন। প্রায় 2,500 ট্রাফিক লাইট সংযোগ বিচ্ছিন্ন। উড়ে গেছে অফিসের জানালা। শহরের রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরো। গ্যাস লাইন ভেঙে গেছে। তবে বাংলাদেশ দল সুস্থ রয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান কথা বলেছেন ক্রিকেটারদের সঙ্গে। ঝড় বৃষ্টি তো এখন তো এখানে টর্নাডো হয়, মনে হয় না কোনো ক্ষতি হবে। এখানে টিম ভালো আছে। আমি বললাম তাসকিনের সাথে, যেহেতু কালকে সবাই রেস্ট নিয়েছে। আবহাওয়ার উন্নতি হলে রোববার প্রথমবারের মতো অনুশীলনে নামবে টিম বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।